হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ ফিল্মি প্রীতিশ। এবং আমার সাথে আজকে রয়েছে বিপ্লব রিয়াকশন থেকে বিপ্লব দা, এবং তুহিন রিভিউলজি থেকে রয়েছে তুহিন দা, এবং সিস্টেমেটিক থেকে সৌম্য। সৌম্যকে তোমরা সকলেই চেনো। তো এই তিনজনের সাথে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকের এই রিসেন্ট টাইমে যে যে আমাদের টপিক উঠে এসছে আর কি সিনেমা বিষয়ে। প্রথম সবাইকে জিজ্ঞাসা করবো, তোমরা কেমন আছো? খুব ভালো। এই চলে গরম যাচ্ছে। লাগছে। তোর কি খবর বল? তোর কি খবর এই বল? চলছে, গরমে যা ভালো রাখা যায় আর কি। গরমের যা পরিস্থিতি, মানে কোনো কিছু করতে ইচ্ছা করছে না। যাই হোক, তো আমরা রিসেন্ট টাইমে দেখেছি প্রতীকী বসুর সাথে এবং অরিত্রদার যে ওদের দুজনের যে যৌথ কাজ যেরকম এসেছে, এবং সামনের দিনেও আরো আসবে, যেমন মৃগয়া আছে তার মধ্যে। না সরি, মৃগয়াতে মানে এই অভিরূপ ঘোষ আছে না? অভিরূপ ঘোষ, অভিরূপ ঘোষ। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, মৃগয়াতে না। সরি, সামনের দিনে আছে হচ্ছে জিতের যে প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে, এবং একটা ছোট প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে, একটা কো প্রডিউসার তারা হিসেবে থাকবে। তো সেই সিনেমাটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো এই সিনেমাটার আমরা জানি একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, বড়সড় অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং অফিসিয়ালি জিদ্দা কনফার্ম করে দিয়েছে। ঠিক আছে, এটা কোনো রুমার্স বা কোনো রকম যে ফেক জিনিসপত্র তা নয়, একদম জেনুইন। তো সবার প্রথমেই যদি আমি আসবো বিপ্লব দার কাছে, বিপ্লব দা তুমি কতটা এক্সাইটেড? জিদ্দার এতদিন বাদে একটা ছবি আসছে, মানে লাস্ট আমরা দেখেছিলাম মানুষ, তারপরে এতদিন বাদে একটা ছবি, তো তুমি কতটা এক্সাইটেড বাংলা সিনেমা লাভার হিসেবে বলো? অতটা আপাতত এক্সাইটেড নয়। আপাতত টিজার আসুক, তারপর তো পোস্টার গুলো আসুক, নতুন পোস্টার তারপর দেখা যাক কেমন লুক হয়। তারপর মানে দেখছি। এখন আপাতত ঠিকঠাক, মানে মিডিয়াম লেভেলে আছে। পোস্টার আসুক, কেমন হয়। হুম। না মানে গল্পটা ধরো তুমি মানে যা আইডিয়া দেখলে আর কি, পেলে আর হ্যাঁ কি, হ্যাঁ। ওই নিউজে যা বেরিয়েছে সেখান দিয়ে, মানে তোমার কি গ- কোনো রকম গল্প পিরিয়ড? গল্পটা তো যে তোর গল্পটা তো যেটুকু পেপারে পড়লাম, তোর ওটা স্বাধীনতা সংগ্রামের টাইমটা দেখাবে না, তার তো চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠনের টাইমটাও দেখাবে না। এটা মিনিমাম তোর 60 আর 70 দশকের টাইমটা দেখাবে। তো মানে মেন জিনিসগুলো স্কিপ করা হবে। আর এটা একটা তোর আত্মজীবনী থেকে নেওয়া হচ্ছে, কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত, ওটা থেকে যিনি ওটা লিখেছেন অনন্তলাল সিং লিখেছেন। তো মানে অন্য সময়টার উপর করা হবে, যেখানে মানে বাজেটটাও মানে কম করলে অসুবিধা নেই। সো আমার মনে হচ্ছে ওই জন্য ইম্পর্টেন্ট টাইমটা বাদ দেওয়া হচ্ছে। তো ওটার জন্যই মানে অতটা এক্সাইটেড নয়, যে মানে মেন জিনিসটা বাদ দেওয়া হচ্ছে। সো মানে পরের টাইমটা দেখানো হবে, তো ওটাই মানে দেখা যাক, পোস্টার আসুক, তারপরেই বলতে পারবো যে কেমন এক্সাইটেড আর কেমন এক্সাইটেড নয়। আর ডাইরেক্টর ভাই হলো মেন ভাই, মানে এক্সাইটেড না হওয়ার জন্য একটা কারণ, যে ডাইরেক্টর ভাইটা ডাইরেক্ট করছে প্রতীকৃত বসু, যার প্রথম সিনেমা হরিবদ ব্যান্ডওয়াল। এটাই জাস্ট ভাই, মানে দেখা যাক আসুক। আচ্ছা পিন্টু দা, তুমি মানে অ্যাজ আ মানে জিৎ ফ্যান বলো বা সিনেমা লাভার হিসেবেই বলো, বাংলা সিনেমা তুমি যেহেতু দেখো, তুমি কি জিদ্দাকে অ্যাজ আ এরকম বিপ্লবী বা অ্যাজ আ এরকম ডাকাত, এরকম একটা ফ্রিডম ফাইটার রোলে কি মানে তুমি মানে ভেবেছিলে, আশা করেছিলে যে এরকম দেখতে পাবো, বা হলে খুব ভালো হয়? দেখ, টু বি ভেরি অনেস্ট, একটা জিনিস বলতে গেলে যে জিতের যে প্রোডাকশন হাউস আছে সেখানটায় জিত যে স্ক্রিপ্ট চয়েস গুলো করে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু ভালো কিন্তু হয় না, বেশিরভাগই কিন্তু একটুখানি বিলো অ্যাভারেজ এরকম টাইপেরই কাজ কিন্তু বেরায়। এবার কয়েকটা কাজ, দুই একটা কাজ হয়তো এদিক ওদিক থেকে ভালো কাজ বেরিয়েছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিদ্দার কাছ থেকে এরকম কোনোদিন আশা করিনি যে বিপ্লবীর চরিত্রে আমরা দেখতে পাবো জিদ্দাকে। কিন্তু এটা ঠিক যে জিদ্দাকে এই বিপ্লবীর চরিত্রে দেখতে পেয়ে একটা কোথাও না কোথাও অ্যাজ আ ফ্যান হিসেবে, আমি বলবো না, অ্যাজ আ সিনে লাভার হিসেবে আমি কোথাও না কোথাও ভালো লাগছে যে হ্যাঁ, দেবদাও যেরকম বাঘা যতীনের একটা ক্যারেক্টার করেছে সেখানটায়, হ্যাঁ আমরা সিংহের ক্যারেক্টারটাও আমরা দেখতে পাবো ভাই জিদ্দাকে প্লে করতে। সেটা কোথাও না কোথাও একটা মনে এক্সাইটেড দিচ্ছে। এবার দেখার বাধ্য এই কাজটা কিরকম হয়। একদম একদম। তো এবার সৌম্যর কাছে আসবো। সৌম্য, অনন্ত সিংহের বায়োপিকের এই সিনেমাটা হতে চলেছে তার জীবনী নিয়ে, এবং শুধুমাত্র তিনি বিপ্লবী বা ডাকাতি ছিলেন না, পরের দিকে তিনি সিনেমা প্রডিউসও করেছিলেন যতটুকু জানা গেছে আর কি। তো ওনার ব্যাপারে অ্যাকচুয়ালি লোকে কম জানে, কোনো কিছু দেখতে জানে না। এবং যেহেতু এখন একটা পিরিয়ডিক ফেজ চলছে, তুই দেখ পরপর রঘু ডাকাত আসছে, তার আগে মানে দেবী চৌধুরানী আসার কথা রয়েছে, পরপর একটা পিরিয়ডিক বাংলা ছবি একটা এখন একটা ফেজ চলছে। তো এর মাঝেই যদি এরকম একটা সিনেমা আছে, তোর মনে হয় কিরকম যে দর্শকরা কতটা ইন্টারেস্ট দেখাবে সিনেমাটা দেখার জন্য? দেখ, প্রথমত জিদ্দার নামে তো ছবিটা কিছুটা চলবে, সেটা আমরা জানি, কারণ জিদ্দার একটা যে ফ্যান বেস রয়েছে তারা মোটামুটি ছবি চালায়। কিন্তু এবার সমস্তটাই আসছে বিপ্লবদা যেটা বললেন যে ডিরেক্টরের নামে। এবার লোকে কিন্তু এখানে ডিরেক্টরের নামে কিন্তু ছবি দেখতে যায়।
বাঘা যতীন যে আজকে চলেছে সেটা হচ্ছে দেবদার জন্য তো চলে গেছে, তার সঙ্গে ডিরেক্টরটা কিন্তু খুব ভালো ছিল। কারণ তার তুই প্রিভিয়াস কাজগুলো দেখ, বিনয় বদল দীনেশ বা এই কাজগুলো কিন্তু খুব ভালো ছিল। তো এই পথিকৃৎ বসু আলটিমেটলি রিসেন্ট টাইমে তার ভালো কাজ আমরা কিছু দেখতে পাইনি। তো সবকটাই তার দর্শক, মানে দর্শক যেহেতু দেখেনি তাই জন্যই সেটা ফ্লপ হয়েছে। দর্শক তাই জন্য পথিকৃৎ বসুকে যেহেতু খুব একটা পছন্দ করেন না, এটাই বোঝা যাচ্ছে। তো এই ছবিটা নিয়ে আমি যে খুব এক্সাইটেড তেমন নয়, কারণ এই ছবিটা নিয়ে মোটামুটি এক্সাইটেড। এবার দেখা যাক যে জিদ্দা এরকম ক্যারেক্টার করতে পারে কিনা। আমার মনে হয় যে এই ছবিটা যদি আসে এখন থেকে হিট বা ফ্লপ যেটা বলাটা ঠিক নয়, মানে মোটামুটি হয়তো ব্যবসা করবে, খুব হিট বা সুপার হিট না হলে মোটামুটি একটা ব্যবসা হয়তো করবে। কারণ ওই বললাম সবটাই তো ডিরেক্টরের নামের উপর ডিপেন্ড করছে। আচ্ছা সৌম্য, তুই আমাকে বল, এই যে অরিত্রদা এবং প্রতীকী বসুর যে লাস্ট যে কটাই ছবি এসেছে, আমি ছোট করছি না, ছবি হয়তো কোয়ালিটির দিক থেকে ভালো হতে পারে, বাট ছবির বক্স অফিস ভালো হয়নি। তো সেখানে কি কোথাও ভয় লাগছে যে জিদ্দা কি এবারে জিদ্দারও খুব একটা যে মার্কেট ভালো? হ্যাঁ লাগছে তো, কারণ কারণ তুই দেখ অরিত্র এখানে আমাদের জিদ্দা রয়েছে, জিদ্দার থেকেও বড় স্টার রয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে নিয়েও যখন অরিত্রদা এবং পথিকৃৎ বসু করেছেন শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেখানে শুধু মিঠুন চক্রবর্তী না, সেখানে অঞ্জন দত্ত ছিলেন, পরমব্রতদা ছিলেন, বিশ্বনাথ বসু ছিলেন, অনেক বড় বড় কাজ ছিলেন। এবং জিদ্দার থেকে মিঠুন চক্রবর্তী অনেক বড় অ্যাক্টর। তো এবার তাকে নিয়ে যখন ছবিটা ফ্লপ হয়ে গেছে, এবার জিদ্দার ফ্যানরা একা মনে হয় না ছবিটাকে পুরো হিট করাতে পারবে, কারণ ফ্যান বেস কখনোই পুরো হিট করাতে পারে না। এটা দেবদা হোক জিদ্দা হোক সবার কথাই বলছি। তো আমার মনে হয় যে এই ছবিটা হয়তো মোটামুটি চলতে পারে, সুপারহিট বা ব্লকবাস্টার এই ছবিটাকে এখন থেকে আমি বলতে পারছি না। দেখা যাক কি হয়। আর এবার নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করবো, নেক্সট টপিক নিয়ে কথা বলবো। আর তার আগে একটা ছোট্ট করে আমি দুজনকে জিজ্ঞেস করবো, মানে বিপ্লব দা পিন্টু দাকে দুজনকেই। তো প্রথমে পিন্টু দা বলো যে তোমার কি মনে হয় যে অরিত্র দা অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার যে তিনটেই কাজ করেছে, ঠিক আছে, যেটা তুমি দাবাড়ু দেখো, শাস্ত্রী দেখো, সেটা তুমি শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখো, কোনোটাই কিন্তু মানে প্রশংসা হয়তো হয়েছে, দাবাড়ুটা বেশ প্রশংসা পেয়েছে, বাট কোনোটা বক্স অফিসে ভালো চলেনি। প্রতীকী বসু যে কটাই ডিরেক্ট করেছে লাস্ট, কাছের মানুষ ইভেন আমার দেবের একটুখানি ভালো সময় একটা থাকতে। কথা বলতে, আমার একটুখানি অন্ধকার থাকবে, কিন্তু আমি অন্ধকারে কথা বলতে হবে, কারেন্ট চলে গেছে এখানটায়, আচ্ছা, পুরোপুরি মানে অন্ধকার কোনো হয়ে গেছে। হ্যালোজেন লাইন দেখে, যেটা বলছিলাম যে তোমার কি মনে হয় যে এই সিনেমাটা কি ভালো আর কি মানে মানের হবে, এবং ভালো কি মানে দর্শককে টানবে, বা দর্শকদের মধ্যে একটা হয়ে যায় না যে এদের ট্র্যাক রেকর্ড তো ভালো না, তো সেই ইম্প্যাক্টটা কতটা পড়বে এই সিনেমাটার প্রতি? দেখ, আমি সবার আগে বলতে চাই ডিরেক্টর পথিকৃৎ বাসুকে নিয়ে। পথিকৃৎ বাসু হচ্ছে এমন একজন পরিচালক যে হরিপদ ব্যান্ডওয়ালার মতনও সিনেমা করেছে, আবার অন্যদিকে কাছের মানুষ বা দাবারু, শাস্ত্রী এই টাইপেরও সিনেমা সে করেছে। কিন্তু একটা সত্যি কথা বলতে গেলে কি, এই যে হরিপদ ব্যান্ডওয়ালা কেন সে করেছে সেটাও একটা মেন কারণ হচ্ছে, যখন সে উঠেছিল তখন সে পুরো একদম নতুন একজন পরিচালক ছিল। এবার সেই টাইমে রিমেকের একটা ফেজ ছিল, এবং যদিও বা পথিকৃৎ বাসু যখন উঠেছিল তখন রিমেকের ফেজটা কোথাও না কোথাও ডাই ডাউনও করছিল, তবুও কিছু কিছু প্রডিউসাররা করে যাচ্ছিল রিমেক, সাউথের সিনেমার রিমেক রাইটস কিনে এনে সেটা বাংলায় সিনেমা বানাচ্ছে। এবার হরিপদ ব্যান্ডওয়ালা অ্যাকচুয়ালি তো পথিকৃৎ বাসু নিজে থেকে তো কোথায় না, ওটা অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউস ধরিয়ে দিয়েছে যে তোমাকে এটা দিয়ে দিচ্ছি, তুমি এবারে সিনেমাটাকে তৈরি করো। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে নতুন একজন পরিচালক, সে তো আমাদের এখন শ্রীজিৎ মুখার্জি নয় যে ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, শ্রীজিৎ মুখার্জি এখন যেটা বলবে সেটাই করবে এসবিএফ। বাট তখন তো সেটা পথিকৃৎ বাসু করতে পারবে না, তাই তখন দেখছে যে আমি ভাই অপরচুনিটি পাচ্ছি, সেটা আমি কেন মিস করব। তার জন্য সে ওই অপরচুনিটিটা মিস করেনি, সে সিনেমাটা করে দিয়েছে। এর পরবর্তীকালে যদি একদম যদি জালি ডিরেক্টর যদি হতো, তাহলে কিন্তু এই আজকে কাছের মানুষ দিয়ে যখন সে কাম ব্যাক করছে আবার নতুন করে, কাছের মানুষ সিনেমাটা হয়তো সেমি হিট গেছে, বাট ওই সিনেমাটা কিন্তু গল্পটা আমার দুর্দান্ত লেগেছে, ড্রামা গুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করেছিল। এবং তুই যদি দাবারুর দিকেও তাকাস, দাবারু সিনেমাটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছিল। সূর্য শেখর গাঙ্গুলির বায়োপিক ছিল ওটা, কিন্তু আমারও সিনেমাটা আমার খুব দেখা সুন্দর। হয়নি, আমি সেটার ব্যাপারে যদি বা কোনো কমেন্ট করতে চাই না, বাট যারা দেখেছে বেশিরভাগই ভালো বলেছে আর কি। হ্যাঁ, দাবারুটা ভালো দাবারু বলেছে, কিন্তু এখন আমার খুবই, দেখা হয়নি ঠিকই। হ্যাঁ দাবারু দাবারু ভালো দাবারু হয়েছে দাবারু শুনেছি। ভালো সিনেমা ছিল, মানে দাবারু সিনেমাটা মানে যে লোকেশনে শুট করেছিল বা বাইরে গিয়ে যে সিনগুলো খুবই ভালো ছিল দাবারুটা। দেখ, ভালো এবার প্রোডাকশনের দাবারু, সাথে কিন্তু কাজগুলো ভালোই হয়েছে, কাছের মানুষও ভালো হয়েছে, তারপর দাবারুও ভালো হয়েছে, মানে দুটোই ভালো প্রোডাকশন কিন্তু, মানে এটা হুম একটা মানে ম্যাটার হুম করছে। হুম এটা একটা
হ্যাঁ বলো বলো, তুমি বলো, তুমিটা বলো। এবার সেই এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাবারুও কিন্তু খুব দুর্দান্ত আমার লেগেছিল। এবার আমি হুম হুম শাস্ত্রী আর শ্রীমান ভার্সেস শ্রীমতী এই দুটো নিয়ে আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু শাস্ত্রী সবার কাছে কিন্তু ভালো একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছিল, কিন্তু সেই টাইমে পুজোর সময় রিলিজ করেছিল, অনেকগুলো সিনেমা ছিল, অনেক নানা রকম কারণে সিনেমার শো সংখ্যা পরবর্তীকালে সরিয়ে নেওয়া হয়েছিল, অনেক কিছু জলঘোলাও হয়েছিল ব্যাপারটাকে নিয়ে। কিন্তু হুম এই শ্রীমান ভার্সেস শ্রীমতী যারা দেখেছে ম্যাক্সিমাম একটুখানি পুয়োর, ওয়ার্ড অফ মাউথ একটুখানি পুয়োর আছে। বাট আমি এই দুটো সিনেমা নিয়ে অত কমেন্ট করতে চাই না, কিন্তু আমি যেহেতু দুটো সিনেমা আগে দেখেছি, দুটো সিনেমা আমার বেশ ভালো লেগেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে এখন যখন মানে এই মানে সিনেমাটা এখন করতে চাইছে, আগে থেকে হুম জাজ না করে যদি সিনেমাটা ভালো লাগে বা খারাপ লাগে হুম সেটা পরে গিয়ে সিনেমা হলে দেখে জাজ করাটা উচিত বলে আমার মনে হয়। এবং অরিত্র কিন্তু মানে আমাদের অরিত্র ব্যানার্জি, অরিত্র জ্ঞানের, অরিত্র কিন্তু খুব সুন্দর করে স্ক্রিপ্ট লেখে, সেটা আমি তার কাজের মধ্যে দেখেছি। সেটা তার দাবানু হোক বা অন্যান্য যেসব নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতো যখন স্ক্রিপ্ট লিখে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে গল্পগুলো কিন্তু লেখা থাকতো, এবং সে কিন্তু স্ক্রিন প্লে ন্যারেটিভটাকে খুব সুন্দর করে সাজাতে পারে। এবার হুম হয় কি, সবার তো ভাগ্য সবসময় তো ক্লিক করে না, ঠিক আছে? হুম হয়তো হতে পারে যে ভাগ্য ক্লিক করছে না, তাদের সিনেমা ভালো হওয়া সত্ত্বেও সেটা বক্স অফিসে ওয়ার্ক করছে না, কিন্তু একটা না একটা টাইমে ঠিক ওয়ার্ক করে যাবে। এটাই হচ্ছে মেন ঘটনা, যে আগে থাকতে বক্স অফিসের মেরিট দিয়ে তার মানে কাজকে জাজ করাটা উচিত না, এটা আমি বলতে চাই। আগে কাজ দেখুন, তারপর আপনি জাজ করুন। একটা তো ভালো সিনেমা এরকম হতে পারে যে খুব জালি সিনেমা, সেটাও বক্স অফিসে 200-300 কোটি টাকা ইনকাম করেছে, এরকম সিনেমার উদাহরণ আছে। আবার খুব ভালো সিনেমা সেগুলো বক্স অফিসের থেকে কিছু ইনকামই করতে পারেনি, এরকমও অনেক সিনেমা আছে। তাই আগে দেখুন, তারপর জাজ করুন, এটাই। আচ্ছা বিপ্লব দা, এই যে হুম। পথিকৃৎ বসুর উপর বলা হচ্ছে যে পথিকৃৎ বসুকে জোর করা হয়েছিল, যে মানে ও যেহেতু এসবিএফ এর হয়ে কাজ করছে, ওকে হরিপদ ব্যান্ডওয়ালা, ফিদা, টোটাল দাদাগিরি এগুলো করতে জোর করা হয়েছে। আচ্ছা তুমি কি এটার সাথে এগ্রি করো? তুমি আগে আমাকে বলো। দেখ, এটা আমি এই ব্যাপারটা সম্পর্কে জানি না, কিন্তু জোর করা হলেও মানে একজন ডাইরেক্টর হিসেবে কাজটা তো তার নিজের কাজটা। তোকে যদি একটা সিনেমা ডাইরেক্ট করতে দেওয়া হয়, তুই নিজের জায়গায় তো সেটা ভালোভাবে করবি। হুম সেখানে দাঁড়িয়ে তো সেই ডাইরেকশনটা তোমার ভালো হয়নি। যেখানে তোমার ভালো হুম প্রোডাকশন হাউস, কাছের মানুষ বানাচ্ছ, সেখানে তোমার ভালো। যেহেতু ওখানে দেবও হুম আছে, দেব নিজের কাজ বেশিরভাগ ক্ষেত্রে নিজেও দেখে। উইন্ডোজ হুম এর কাজ যেখানে দাবারু করলো, ওটাও ভালো হয়েছে। আমি যেহেতু দেখিনি এখনো দাবারু, কিন্তু ওয়ার্ড অফ মাউথ যেটা শুনেছি মানে খুবই ভালো হয়েছে। যেখানে ভালো প্রোডাকশন হাউস আসছে, কাজ করছে, যেখানে তুমি ভালোভাবে কাজ করছো, তাহলে অন্য সিনেমার গুলোর ক্ষেত্রে তুমি কেন করছো না? যতই জোর করাক, মানে 3টে সিনেমার ক্ষেত্রেই তোমাকে জোর করেছে বলে তুমি ভালোভাবে কাজ করবে না, মানে এটা মানে লজিকে ঠিকঠাক পুরোপুরি দাঁড়ায় না। এটা আমার জাস্ট মনে হয়। তো মানে জিতের ক্ষেত্রে যে মানে হবে না সেটা ব্যাপার নেই। দেখ, সৌম্য যে কথাটা বললো যে বড় সুপারস্টার মানে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে বিজনেসটা চললো না, ঠিক আছে, এটা হুম একটা জিনিস আছে, এটা একটা জিনিস আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী যে সিনেমাটা রিলিজ করেছে, এটা না চলার হুম একটা বড় কারণ হলো সময়, ঠিক আছে। মানে যে সময়টা রিলিজ করেছে এই সিনেমাটা, যদি তোর পুজো রিলিজ করতো বা তোর ক্রিসমাসে রিলিজ করতো, এই সিনেমাটা ভালো বিজনেস করতো, ঠিক আছে। কারণ দেখ, তোর মানে যতই খারাপ সিনেমা হয়তো হোক, সেটা সিনেমা হতো, হোক। বাট যেহেতু সেখানেও একটা জায়ান্ট সামনে রয়েছে, দুটো হুম জায়ান্ট রয়েছে, যেমন একটা হুম রক্তবিষ্টু, একটা প্রভু ডাকাত, সেখানে অত করতে পারতাম না। বাট যদি এই দুটো না না, ছবি আমি সেটা এরকম একটা বলছি না, জায়ান্ট সিনেমা না। হুম সেটা বলছি না। যদি পুজোর সময় বা তোর ক্রিসমাস এরকম টাইমে যে কোনো সময় আসতো, সিনেমাটা যতই মানে তোর ওয়ার্ড অফ মাউথ বাজে থাক বা মিডিয়াম থাক, অ্যাভারেজ থাক, তাও লোকে দেখতো, কারণ ওই সময়টা লোকে সিনেমা দেখে। আর এই যে হুম সময়টা পুরো গরমের সময়, ঠিক আছে, এমনিতেই লোকে বাংলা সিনেমা কম দেখতে চায়, সো মিঠুন চক্রবর্তী সিনেমা অনেক কিন্তু দেখে, তাও চলেছে, শ্রীমান শ্রীমতী দেখ, অনেকে তুমি দেখেছে, মানে ঠিক এখানে আছে। দেখো গরমটা, দেখো আমি তোমাকে একটু মানে এখানে না, করছি। আমি আমি অ্যাকচুয়ালিতে আমার একটা দিক দাঁড়া, থেকে আমি বলছি, সত্য আমি কথা আমার বলতে দিক চাই। থেকে বলছি। হ্যাঁ সেটা তোমার দিক থেকে বলছি, বাট আমি তোমাকে বলি গরমটা কিন্তু ফ্যাক্টর নাই। দেখো গরম যদি ফ্যাক্টর হতো তাহলে তোমার এও চলতো না, আমার বছর চলতো না, আর একেনটাও চলতো না। একেনটা দেখ, তো ভালোই চলতো। ব্যাপারটা দেখ, ওটাই বলতে ব্যাপারটা দেখ, চাইছিলাম। ব্যাপারটা শোন। হুম উইন্ডোজ হুম প্রোডাকশনের কাজগুলো দেখ, প্রত্যেকটা ওরা প্রত্যেকবার ডেলিভার করে এসছে ভালো ভালো কাজ। হুম তো লোকের একটা হুম আলাদা ভরসা থাকে। এবং একেন অনেকে দেখতে পছন্দ করে না, আমার একেন ভালো লাগে, ঠিক আছে। সো অনেকে একেন হুম ওই জন্য দেখতে যায় যেহেতু একেন ভালো লাগে, এবং ওই যে গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ ওইটা ভালো চলে, এবং একেন বাবুর সাথে অনেকে কানেক্ট করতে পারে, ওই জন্য ভালো চলছে, ঠিক আছে। সো এটা একটা আলাদা ভাবে সিনেমা হচ্ছে, শ্রীমান শ্রীমতী এই টাইমে আনছে, ওই জন্য না অনেকে ভাবছে যাবো, যাবো না, যাবো, যাবো না। তো যদি ক্রিসমাস আর বা না সব পুজোর থেকে সময় যেটা হতো, লোক ফ্যাক্টর, ভাবতো তুমি চলো যেটা দেখে নি। বললে যে বড় প্রোডাকশন হাউসটা বেশি ফ্যাক্ট করছে, বড় প্রোডাকশন হাউস হলে তত না বেশি না, আমি সেটা প্রমোশন। বলছি, একটা মানে একটা সময় দেখবি বেশিরভাগ বাংলা সিনেমা বিজনেস কখন করে, পুজোর সময়
বা শীতের সময়, ঠিক আছে? কিন্তু এই যে টাইমটা, এই টাইমে ভালো যদি কোনো প্রোডাকশন হাউস থেকে আসে তাহলে ভাই সিনেমা চলে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু এই যে এলো প্রতীকী বসু সিনেমা, মিঠুন চক্রবর্তী রয়েছে, এই জন্য চললো না, ঠিক আছে? ওইটাই আমি বলছি, একটা ভালো টাইমে এলে ভালো বিজনেস করতো, ওটাই বলছি। যতই মানে বাজে রিভিউ আসুক একটা বা জিনিস আসুক। হচ্ছে যে শাস্ত্রী, না না, শাস্ত্রী তো পুজোর সময় রিলিজ করেছিল, তাহলে তো ওটা তো চলা উচিত ছিল, সেটাও তো চললো না। এই দেখো, আমি প্রবলেম যেটা ফেস বললাম এটা করতে আমি হবে আমি ওটা দেখো, আমি ওকে কি বললাম, যদি পুজোর সময় বা শীতকালে আসতো, এবার সামনে তোমার দুজন যখন ছিল আগের বার, কি যখন কি এলো শাস্তির সময়, কি এলো তোর, টেক্কার আরে বল বহুরূপী। না। হ্যাঁ, টেক্কা টেক্কার বহুরূপী। বহুরূপী, বহুরূপী হ্যাঁ দেব রয়েছে, তোমার শিব বসুন মুখার্জি সিনেমা রয়েছে, তাও কিন্তু শাস্তি চলেছে, কম চলেছে কিন্তু তাও চলেছে। কিন্তু সীমান সিমন্তি তো মানে তার সেরকম চলতে পারতো যদি আরো ভালো পোটেনশিয়াল ছিল, ঠিক আছে? অঞ্জন দত্ত ছিল সাথে, ওই জন্যই বলছি, তাও তো একটু বেটার হতো। ওটাই হ্যাঁ বলছি, সেটা পুরো চলতো সেটা বলছি না, বেটার চলতো। বলছি না এর যে থেকে একদম মানে বেটার। অ্যাকচুয়ালি তো ছাপিয়ে দেবে এটা বিজনেস করে। এটা অ্যাকচুয়ালি তো ও যেটা বলছে যে এটা কিন্তু বড় প্রোডাকশন হাউস ম্যাটার করে। আজকে শ্রীমান শ্রীমতী যদি আজকে উইন্ডোজ বা এসবিএফ এর ব্যানারের থেকে যদি আসতো না সিনেমাটা, তবুও কিন্তু ওয়ার্ক করার চান্সেস থাকতো। কিন্তু এই কাহাব স্টুডিও এটা তাদের প্রথম প্রডিউস করা একটা সিনেমা, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের ওই পুশটা নেই। এটা আমি ওর সাথে অ্যাগ্রি করি, বিপ্লবের সাথে। বাট কিন্তু কিছু কিছু টাইমে কিছু কিছু সিনেমা এটা রাইট টাইম থাকা দরকার, এটা আমি মনে করি। হুম হুম। হুম। আর এই যে তোর জিদ্দা সিনেমার ক্ষেত্রে ওটা বললাম, এই যে তোর সিনেমাটা মানে তোর ফ্লোরে যাবে, যেটা পেপারে শুনছিলাম 2-3 মাস পর, তো যেভাবে হচ্ছে ওটা মনে হচ্ছে তোর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে আসবে। মানে ওটাও একটা ভালো টাইম, ঠিক আছে? মানে জানুয়ারির মধ্যে আনতে পারলে ভালো চলবে, কিন্তু না, তারপরে যদি মার্চ। জানুয়ারির জন্য কিন্তু বাংলা সিনেমার জন্য ভালো টাইম নয়, এটা একটা প্রথম না না, কথা। প্রথম দিকটা এটা বলছি, যদি প্রথম সপ্তাহের দিকটা বলছি, প্রথম সপ্তাহ বা না দ্বিতীয় সত্যি সপ্তাহের বলে মধ্যে। না, সত্যি বলতে গেলে কিন্তু জানুয়ারিতেই জানুয়ারি ভালো মাসটা চলেছে। কিন্তু বাংলা বলো বা হিন্দি বলো, এটা কিন্তু কোনোদিন ভালো যায়নি কিন্তু বাংলা, সরি, জানুয়ারি মাসটা। না আরে ওটা বলাটা ভুল, ওটা মানে পাঠানও জিদ্দার ভালো ক্ষেত্রে যায়। বলছি, জিদ্দা যেহেতু সুপারস্টার ওই হিসেবে বলছি, মানে ভালো না ফেস ভ্যালু কিন্তু রয়েছে দেখো সেই সত্যি হিসেবে বলে বলছি। সত্যি কিছু নেই, হতো এই বছর জানুয়ারিতে এলো ভালো চললো, সত্যি বলে সত্যি কিছু নেই ভালো চলছে জানুয়ারিতে। হুম। তারপর ওইদিকে তোমার ওই সিনেমাটা যেটা আমার নামটা ভুলে গেলাম, আরে এই ফাইটার ঋত্বিক ফাইটার তো চক্রবর্তী। ঠিকঠাক বিনোদিনী। চলেছে। আরে হ্যাঁ ঋত্বিক বিনোদিনী না, চক্রবর্তী। আরেকটা cinema, আরে না না অমর প্রীতিশ, না না ঋত্বিক চক্রবর্তীর ভাগ্যলক্ষ্মীও তো খুব ভালো চললো। হ্যাঁ ভাগ্যলোকীও ঠিকঠাক চলেছে। ওইদিকে আরেকটা রে অঞ্জন দত্ত, যেটা ও এইটা তোমার আমার, হ্যাঁ ও ওই ওই আছে, সিনেমাটাও ওটা তো তো ট্রিমেন্ডাস জানুয়ারি বিজনেস শেষের দিকেই। করেছে, ট্রিমেন্ডাস বিজনেস করেছে এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেকদিন চলেছে, জানুয়ারি দেখছিলাম। চলছে না, ওটা ভুল কথা। ইভেন ইভেন তোমাদের বলি দ্বিতীয় পুরুষও তো জানুয়ারিতে এসেছিল, দ্বিতীয় পুরুষও তো জানুয়ারির অ্যাকচুয়ালি সময় সত্যি এসেছিল। কথা, অ্যাকচুয়ালি শোন, অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেক মানে বাংলা সিনেমা না বক্স অফিস প্রেডিক্ট করা খুব মুশকিল। কারণ হ্যাঁ এটা মার্কেট সাইজটা ছোট বলে প্রেডিক্ট করা খুব মুশকিল। আগে বলিউডের বা সাউথেরটা প্রেডিক্ট করা যায় বক্স অফিস, তাহলে একটা কারণ ওদের মার্কেট সাইজটা বড়, এই জন্য বোঝা যায় যে ওদের কোন সিনেমা কখন চলে। তুই যদি 24 সালটা যদি দেখিস, 24 সালটা কিন্তু বাংলা সিনেমার জন্য খুব একটা কিন্তু ভালো বছর। আচ্ছা আজকের সোনার কেল্লা জকের ধরনের ট্রেলার বেরিয়েছে, আর তোমরা তিনজনই ট্রেলারটা দেখেছো আশা করি। তো আমি দেখিনি, তোমাদের একটা আমি শর্ট এখনো দেখিনি। রিয়াকশন, তুমি দেখোনি? আমি তখন কাজে ছিলাম, আমি দেখতেই পারি না, আমি জাস্ট দেখেছি, গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে অন্য কোয়েশ্চেন করবো, মানে এদের দুজনকে করি, বিপ্লব দা আর সৌমকে। আচ্ছা, জকের ধনের থার্ড পার্ট মানে সোনার কেল্লা জকের ধনের ট্রেলার আজকে বেরিয়েছে, আমরা দেখেছি সকলেই। তো আমাদের একটা ছোট রিয়াকশন আমরা আমাদের এখানে দেবো। তো সবার প্রথম যদি বিপ্লব দার কাছে আসি, বিপ্লব দা তোমার কেমন লেগেছে সোনার কেল্লা জকের ধন? আমি আগের পার্ট গুলো ভাই দেখিনি, ঠিক আছে? মানে জিও হটস্টারে আমি ভাই ডাউনলোড করে রেখেছি, তো ওটা দেখবো করে এখনো দেখা হয়নি, ঠিক আছে? মানে দেখবো ওটা, মানে 30 তারিখ রিলিজ হচ্ছে, তো দেখে যাবো নাও, এখনো তো তখন সময় মানে আছে, দেখে দেখে ফেলো। নেবো। হুম হুম। হুম। তো দেখ, এটা মানে কানেক্টেড তো থাকছে এরকম কিছু নয়, কিন্তু ট্রেলারটা খুবই সাধারণ লাগলো, আর পুরো সোনার কেল্লার মানে স্টোরি লাইনটা মানে ওরকমই লাগলো, বুঝেছিস? মানে একজন স্বপ্ন দেখছে, সোনার কেল্লায় যাচ্ছে, ওরকমই লাগলো। মানে ও খুবই সাধারণ, মানে কোনো যে মানে উত্তেজিত করবে দেখার জন্য কোনো ওরকম কিছু নেই। হুম হুম হুম। এটাই লেগেছে, খুবই সাধারণ লেগেছে। আচ্ছা সৌম, তোর কেমন লেগেছে? আমার সোনার কেল্লার আগের সবকটা পার্টি দেখা আছে, মানে আগে যে দুটো পার্ট হয়েছিল দুটো পার্টি আমি হ্যাঁ দেখেছিলাম, সেটা হলেই জকের ধন। এক্সপিরিয়েন্স করেছিলাম। তো তাই জন্য এই পার্টটার জন্য আমি এক্সাইটেড ছিলাম, তবে এই ট্রেলারটা দেখার পর আমার এক্সাইটমেন্ট কিছুটা হলেও কমে গেছে, কারণ এই ট্রেলারটা আমি যেরকমটা এক্সপেক্ট করেছিলাম একদমই সেরকম হয়নি।
মানে ট্রেলারটার মধ্যে সেই জোশটাই নেই, মানে একটা ক্যারেক্টার বা অন্য আরেকটা ক্যারেক্টার যে ডায়লগ বলছে তাদেরকে মনে হচ্ছে যেন জোর করে ডায়লগ বলানো হচ্ছে, মানে তাদের মধ্যে সেই নিজেদের জোশ নেই, কোনো স্পিরিট নেই তাদের ডায়লগ বলানো। আর পরমবতী চ্যাটার্জি সারা ট্রেলার জুড়ে খালি দৌড়ে যাচ্ছে। তো আমার তাই জন্য হ্যাঁ মনে ঠিক হয় বলেছো। ট্রেলারটাকে আরেকটু ভালো করা যেতে পারতো, মানে ট্রেলারটার এডিট লেভেল বা ডায়লগ সেগুলো আরো ভালো করা যায়। আর সবই দেখিয়ে দিচ্ছে মানে পুরো গল্পটাই ভাই ট্রেলারে দেখিয়ে দিচ্ছে। সেটাই সেটাই তুই যদি সেটাই। দেখি যেখানে জ্যামি ব্যানার্জি কোয়েলকে কিডন্যাপ করে রাখছে, রাখছে, সবই প্রায় দেখিয়ে দিচ্ছে ট্রেলারে। তো আমি ট্রেলারটা দেখে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি, কিন্তু ছবিটা আমি দেখবো যেহেতু মানে একটা একটা কারণে আমি দেখবো। তো মানে আমি এই ছবিটা নিয়ে অত এক্সাইটেডও নই। আমারও পরমব্রত এক্সাইটমেন্ট বাংলার কমে অক্ষয় গেছে কুমার অলরেডি। হয়ে গেছে, মানে আমারও বুঝেছিস? ট্রেলারটা দেখে ভালো লেগেছিল, বাট মানে ভালো লেগেছিল বলতে টিজারটা দেখে ভালো লেগেছিল, আর ট্রেলারটা নিয়ে এক্সপেক্ট করেছিলাম হুম ভালো হুম। হবে, বাট ভালো লাগলো না আর কি। দেখা যাক কি হয়। তো তুহিনদার কাছে আসবো, মানে অন্য কোয়েশ্চেনে আসবো। বল। হ্যাঁ বলছি, তুমি ব্লাড লাইনস মানে দেখলে, মানে ফাইনাল ডেস্টিনেশন লাস্ট পার্টটা? আমি ফার্স্ট পার্টটা কালকে রাত্রিবেলা দেখেছি, আজকে সেকেন্ড পার্টটা দেখবো, ফাইনাল ডেস্টিনেশন। আচ্ছা, মিশন ইম্পসিবল 8 নিয়ে তুমি কতটা এক্সাইটেড কিন্তু? আমি এই সিনেমাটা নিয়ে মারাত্মক এক্সাইটেড, কারণ আমি টম ক্রুজের ছোটবেলা থেকে টম ক্রুজের ফ্যান। এবং টম হুম ক্রুজের এই মানে মিশন ইম্পসিবল এর পার্ট গুলো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে আমার রোগ নেশন যেটা আছে, আর একটা এখন নাম মনে পড়ছে না, ওই ফল আউট বলে একটা যেটা আছে, এই দুটো পার্ট আমার দুর্দান্ত লাগে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে দেখেছি যে এই মিশন ইম্পসিবল ডেড রেকর্ডিং নিয়ে অনেকে দেখি খারাপ বলেছে, যে সিনেমাটা হুম। অনেকের ভালো লাগেনি, বাট আমার ডেড রেকর্ডিং কিন্তু ভালো লেগেছিল বেশ। এবার দেখা যাক আচ্ছা এটার সেকেন্ড পার্ট আসছে, ফাইনাল রেকর্ডিং কিরকম হয়। আমি তো খুব এক্সাইটেড, কালকে তো যাচ্ছি সিনেমাটা দেখতে, আচ্ছা। দেখা যাক। বাহ। তো এবারে আর একটা কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরবর্তী যে সিনেমাটা এই বছরই মানে এই মাসেই আসবে আর কি, সেটা হচ্ছে ব্রহ্মার্জুন। ব্রহ্মার্জুন সিনেমাটায় রয়েছে হচ্ছে রোহান, এবং তার সাথে রয়েছে অনিন্দ্য, এবং ওই মেয়েটির নাম কি বলে দে সৌম্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সেই সিনেমার ট্রেলার বেরিয়ে গেছে, তো সেই সিনেমাটা নিয়ে একটু আলোচনা হোক। তো সৌম্য, তুই এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড, এবং তোর কি মনে হচ্ছে বক্স অফিসে কিরকম কালেকশন কি করতে পারে? দেখ, এই সিনেমাটার বক্স অফিস আমি ধরছি না, এই সিনেমাটার বক্স অফিস নিয়ে আলাদা করে যদি রেখে কথা বলি, তাহলে এই সিনেমাটার ট্রেলারটা ভীষণ ভালো হয়েছে। মানে আমি টিজারটাও যদি বলি, টিজার এবং ট্রেলার দুটোই খুব ভালো হয়েছে, কিন্তু ছবিটা বক্স অফিসে চলবে না। এটা অপ্রিয় সত্য কথা, যে ছবিটা বক্স অফিসে চলবে না। এই ছবিগুলো বক্স অফিসে একটা দিনও হয়তো ব্যবসা করবে না। কিছু জায়গায় হয়তো চলবে, যদি নন্দন রাধা স্টুডিও যদি পায়, তাহলে সেই ওয়ার্ড অফ মাউথের মানে কিছু, মানে নন্দন রাধা স্টুডিওতে প্রত্যেকটা ছবি হাউসফুল হয়, তো সেখানে হয়তো চলবে ছবিটা। আর শনি রোববার হয়তো কিছু কিছু জায়গায় হয়তো সাউথ সিটি বা ডায়মন্ড প্লাজায় যদি চলে ছবিটা, তাহলে কিছু 10-15টা লোক বা 20টা লোক হয়তো দেখতে যাবে, কিন্তু হাউসফুল বা অলমোস্ট কোনোটাই হবে না এই সিনেমাটা। তো এবং এই সিনেমাটার ট্রেলারটা ভালো, সবাই বলছে খাদান 2.0, কিন্তু আমার কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না খাদান 2.0 বা মিনি খাদান। তবে সিনেমাটার ট্রেলার ভালো। হুম। ট্রেলারে রোহানের থেকে আমার অনিন্দকে বেশি ভালো লেগেছে, কারণ রোহানকে তো টেলিভিশনে অনেকদিনই দেখেছি, রোহানের সেই একরকম লুক, মানে অনিন্দর হ্যাঁ লুকটা দুইটা চেঞ্জ হয়েছে, কারণ অনিন্দ এক্সক্লুসিভ প্রেমে যেটা ছিল সেটা থেকে আবার হ্যাঁ ও নিজেকে ট্রান্সফার করে এরকম একটা মানে অ্যাকশন হিরো করেছে, যেটা ও অ্যাকশন হিরো কোনোদিন করেনি। তো অনিন্দকে হুম। ভালো লেগেছে, আর বাদ বাকি ভিলেনের যারা রয়েছে ভালো লেগেছে, বাট রোহানটাকে খুব একটা আমার ভালো লাগেনি। আচ্ছা। আর দেবজিৎ বলছি। বিপ্লব দা, তোমার কেমন লেগেছে ব্রহ্মার্জুন? দেবুদা ওই তো মিস তোর করছি, সৌম্য যেটা বুঝতেই বললো ওটাই। পারছি। আরে না না, বিপ্লব দা দেবজ্যোতিটার মধ্যে গুলিয়ে গেছে মানে ঠিক আছে। বিপ্লব দা, তোমার কেমন লেগেছে ব্রহ্মার্জুনের ট্রেলার? তুমি কতটা মানে কি আশাবাদী আমার সিনেমাটা নিয়ে? হুম দেখ ভাই, আমি সৌম্য যেটা বললো ওটার সাথে অ্যাগ্রি, মানে আমার ট্রেলারটা ভালো লেগেছে, ঠিক আছে। মানে ট্রেলারটা বেশ হুম মজাদার হয়েছে, খরাজ খরাজ মুখার্জির ডায়লগ গুলো বেশ ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু যেটা খারাপ লেগেছে সেটা সৌম্য বললো, সেটা হলো রোহান, ঠিক আছে। মানে ডায়লগ ডেলিভারি গুলো এতটা ভাই নেকা নাকা লাগছে না, মানে দেখে মনে হয় মানে আত্মহত্যা করি, এতটা মানে মানে ওভার হয়ে গেছে। বাকি ট্রেলারটা খুব মজাদার কাট হয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু বক্স অফিসে চলবে না, ঠিক আছে। বক্স অফিসে চলবে না, যেটা সৌম্য বললো কারণগুলো, চলবে না, হ্যাঁ। মানে ওই ট্রেলারটা ভালো লেগেছে, কিন্তু ওই রোহানের পারফরমেন্সটা খুবই মানে লাউড লেগেছে, বুঝেছিস। আচ্ছা, এবার পিন্টুদার কাছে আসবো। পিন্টুদা, বলছি চন্দ্রবিন্দু ফার্স্ট চয়েস নাকি ব্রহ্মার্জুন?
কোনটা? কোনোটাই না, কোনোটাই কেন? না, দুটোই জালি এই কি? সিনেমা হতে চলেছে, দুটোই জালি। না না, ঠিক চন্দ্রবিন্দু বলেছো। জালি। আমাকে যদি বলে আমি কিন্তু চন্দ্রবিন্দুকেই রাখবো। চন্দ্রবিন্দুটা কিন্তু তাও আমার ট্রেলারটা বেটার লেগেছে, অনেক বেটার লেগেছে। আর ভালো লাগেনি আমার এসকেন না, ওই একঘেয়েমি লন্ডনে গিয়ে শুট করা, ওদের সাবসিডি চক্করে পড়ে একঘেয়েমি সব লাগে, মানে ওদের কোনো চেঞ্জেস নেই, ভিজুয়াল প্যালেটের মধ্যে কোনো চেঞ্জেস নেই, একরকম লাগে বলে ওদের সিনেমা নিয়ে ভালো লাগে না। এমনি তো এই গল্পটাও ভালো লাগছে না দেখতে, সিরিয়াসলি বলছি, প্রেজেন্টেশনও বসাচ্ছে না। এটা কার সিনেমা যেন ভুলে গেছি, পরিচালনা কে করেছে, অঙ্কুশ রাজা চন্দ্র অঙ্কুশ না? না না, রাজা চন্দ্র পরিচালনা করেছে এই না? রাজচন্দ্র না, ওই 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 আরেক রাজা চন্দ্রই তো এটা। হ্যাঁ রাজচন্দ্র আর রাজা ইয়ে অঙ্কুশ। হুম হুম। হ্যাঁ বলো। রাজা চন্দ্র হচ্ছে আর একটা, মানে আমাদের বাংলার জালি ডিরেক্টর, মানে কপি পেস্ট করা ডিরেক্টর, দেখবে কপি করবে পেস্ট করে দেবে। এবার যেহেতু আরে কপি পেস্টের এখন যুগ চলে গেছে, হুম তার হুম জন্য এখন আর সে, মানে যেই মানে ভালো সিনেমা এখন যে নতুনত্ব গল্পের উপরে কাজ করতে চায়, সেগুলো প্রত্যেকটাই খাওয়া না। এই যে একটা সিনেমা করেছিল অঙ্কুশকে নিয়ে, কি সেভিংস অ্যাকাউন্ট না কি যেন, জি ভাইবে বেরিয়েছিল, হুম। সিনেমাটা বসে 2 মিনিটও দেখা যায় না, এরকম একটা জালি সিনেমা। এবার দেবকে নিয়ে একটা সিনেমা করেছিল চ্যালেঞ্জ 2 এর মতন সিনেমা, ওটাও একটা জালি সিনেমা, ওটাও 2 মিনিট বসে দেখা যায় না। ওটা এই মাহেশ বাবুর একটা সিনেমা রিমেক ছিল, বাট ওটাও আমার ভালো লাগে। মানে যে রাজের সিনেমা নিয়ে আমি কোনোদিনও এক্সাইটেড থাকি না, সত্যি কথা বলতে গেলে। আচ্ছা। আর ব্রহ্মার্জন, আর যদি ব্রহ্মার্জন নিয়ে বলতে হয়, টু বি ভেরি হ্যাঁ অনেস্ট, এই যে রোহন ভট্টাচার্য আমার একদম পোষায় না, কোনো কালে পোষায় না। হয় কি, একজন অভিনেতা পারফর্ম করছে, আমরা প্রত্যেকেই জানি যে একটা অভিনেতা যখন তাকে সিনেমার পর্দায় দেখছি, সে অভিনয় করছে জানি, কিন্তু এটা কখনো ফিল হয় না সে অভিনয় করছে, মনে হচ্ছে ওই রিয়েল, ওটাই রিয়েল ওয়ার্ল্ড, ওখানটায় সে ওই ক্যারেক্টার একটা। কিন্তু রোহন ভট্টাচার্য যখন তার অভিনয় গুলো দেখি, মনে হয় কি সে অভিনয় করছে এবং জোরপূর্বক অভিনয় করে, প্রচন্ড লাউড তার অভিনয়, এবং আমার কোনো জীবনেও আমার ওর না কমেডি করতে পারে, কমেডির নামে যা ছড়ায় বসে বসে, এর থেকে বলবো অঙ্কুশ অনেক ভালো কমেডি করতে পারে, কিন্তু রোহন ভট্টাচার্য কমেডির নামে যা সার্কাস গিরি করে আমার ভালো লাগে না। আমার রোহন ভট্টাচার্য অ্যাজ আ অভিনেতা কোনোদিন ভালো লাগেনি। আর অনিন্দর এক্স শিশুকাল টু প্রেম বলে যে সিনেমাটা করেছিল, আমি 20 মিনিট দেখে বন্ধ করে দিয়েছিলাম, তাই পারফরমেন্স নিয়ে আমি কিছু বলতে পারবো না। আর এই ব্রহ্মাঞ্চলের যে ডিরেক্টর বর্ফি বলে আগে সিনেমা করেছে, সেটা ট্রেলার এতটাই জালি জালি ট্রেলার ছিল, এটা টিজার দেখেই বোঝা যাচ্ছে এই সিনেমাটাও জালি হতে চলেছে, টিজারটাও আমার পোষায়নি। তো ওভারঅল আমি এই দুটো সিনেমা নিয়ে কোনোটাই নিয়ে এক্সাইটেড নই। আচ্ছা। কেউই এক্সাইটেড না, বল এবার। দর্শকও এক্সাইটেড না। না ইভেন না ব্রহ্মার্জুনের যেটা ব্যাপার, ব্রহ্মার্জুনের ব্যাপারে কিন্তু অনেকে কেউ জানেও না সিনেমাটা যে বেরোচ্ছে। এটা অতটা একটা, কোনো দেখ একটা মেন ঘটনা যা কি জানিস তো, থাম্বনেইল মেন ব্ল্যাক ঘটনা এন্ড অনেক হোয়াইট করে দেওয়া থাকে। না না, একটা মেন ঘটনা অনেকে বলবে যে বাজেট নেই বলে তার জন্য সিনেমার আউটপুটটা ভালো আসে না। আজকে বেলাইনের মতন যখন সিনেমা আছে, সেটাও তো ইন্ডিপেন্ডেন্ট ভাবেই তো শুট মানে করে বানানো সিনেমা একটা। আরে কিন্তু সেটা নয়, সেটা বেলাইনের, আমি তাও না, বে লাইনটা ধরো নিশ অডিয়েন্সের জন্য, মানে ওটা আর্ট ফিল্ম আমি ছেড়ে দিলাম, আমি এক কমার্শিয়াল সিনেমার জন্য বলছি। সেটার জন্য যদি তুমি বাজেটের কথা, মানে বাজেটের যে দোহাইটা দেওয়া, যে আমাদের বাজেট নেই, আমরা সাউথের মতন বা বলিউডের মতন করতে পারবো, তো সেটাই তুমি কি বলবে, সেইখানে তুমি কি কমেন্ট করতে চাও? দেখ মেন ঘটনা হচ্ছে যে অ্যাকশন এমন ভাবেই দেখানো উচিত যেগুলো কম বাজেটের মধ্যে রিকভারি হয়ে যায়। ঠিক আছে, হুম অনেক এরকম অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা যায় যেগুলো কম বাজেটের মধ্যে হয়ে যায়। যদি তোমার গল্প যদি স্ট্রং থাকে না, যদি ধর অ্যাকশন ডিরেক্টর তো এখন কিন্তু অত ভালো নিয়ে আসতে পারবে না, মোটামুটি একটা অ্যাকশন ডিরেক্টর হায়ার করলে সে কোন রকম একটা জিনিস পুল আপ করে দিল, ঠিক আছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে অ্যাকশনের পিছনে যে খরচাটা করছে, সেটা যদি সিনেমার মানে অন্যান্য দিকে যদি খরচা করে, একটু ভিজুয়াল প্যালেটটা যদি সুন্দর করে, আমি এটা বলতে চাই যে ভিজুয়াল প্যালেটটা খুব সুন্দর করলো, এবং তার সাথে হুম সাথে গল্পের দিকে যদি ফোকাসটা রাখি, মেন যে একটা কমার্শিয়াল গল্প হচ্ছে সেটা মানে আমি যেহেতু বাজেটটা প্রোভাইড করতে পারবো না অ্যাকশনের দিকে বা ভিজুয়ালের দিকে, আমি গল্পের দিকে ফোকাস করবো, সেটা এত স্ট্রং হবে যে মানুষ অন্যান্য দিক ভুলে যাবে। এই যে আজকে কিছু কিছু সিনেমা দেখি এমনও আছে যে অনেকে বলে ভিএফএক্স ভালো না, অনেকে বলে সিনেমাটা দেখে বললো যে ভিএফএক্স ভালো না, কিন্তু তাদের সিনেমাটা দেখে কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, কিন্তু সিনেমা দেখার সময় কিন্তু সেই ভিএফএক্স এর কথা মাথায় আসে না। এটা যে ভিএফএক্স এর দোহাই অনেকে দেয় দেখবি, ওটা কিন্তু সেকেন্ডারি। প্রথম হচ্ছে হুম গল্পটা মানুষের দেখে, যে গল্পটা যদি ভালো হয় না, তাহলে এই ভিএফএক্স বল বা অ্যাকশন বল এগুলো না মানুষ ভুলে যায়।
পরবর্তী সময় হল থেকে বেরিয়ে তারা জাজ করবে যে এই জায়গাগুলো অ্যাকশন ভালো ছিল না বা ভিএফএক্স ভালো ছিল না, কিন্তু হলে হুম। বসে সেই মানুষ কিন্তু জাজ কিন্তু করবে না। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি গল্পের দিকে যদি স্ট্রং হয়, গল্পটা যদি ফোকাসে রাখে, তাহলে বলবো যে ওয়েল অ্যান্ড গুড। এটাই। আচ্ছা আচ্ছা, এবার কি আমরা অনির্বাণ ভট্টাচার্য কেসটা নিয়ে কথা বলবো, ওই যেটা ফেডারেশন করেছে? ঠিক আছে। আচ্ছা, রিসেন্টলি আমি আমরা ভাই জানি শুনতে না পেলাম। কি হয়েছে। আচ্ছা, তোমাকে একটা অন্য কোয়েশ্চেন করছি, ঠিক আছে? অনির্বাণ, না না, আগে আমি একবার বলে দিচ্ছি, এই টুকু পোর্শন কেটে দিই তো। অনির্বাণ ভট্টাচার্য এই ফেডারেশনটা তুমি জানো তো, মানে ডিরেক্টর গিল্ডের সঙ্গে সেই তো ওই ডিরেক্টর গিল্ডের সাথে, এটা নিশ্চয়ই জানো, ওই ডিরেক্টর গিল্ডের সাথে ঝামেলা হয়েছিল। তো ওখানে তো অনির্বাণ ভট্টাচার্য সহ অনেক ডিরেক্টররা তোমার এটার সঙ্গে তো ইনভলভ ছিল। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, মানে ডিরেক্টর গিল্ডে যারা এই ফেডারেশনের সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে কিছু ডিরেক্টরদের কাজ একদম বন্ধ হয়ে গেছে। তার মধ্যে বড় নাম হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের যে নাম, তার কাজ একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে শোনা গেছে যে তিনি রঘু ডাকাতের যে তার ভিলেনের যে ক্যারেক্টারটা ছিল, তিনি আবার করছেন রঘু ডাকাত। তো মানে সেগুলো সব মিটমাট হয়ে গেছে। তো এটাই ছিল মেনলি। আচ্ছা বুঝতে আচ্ছা। পারলি? মানে প্রোমো পুরো মানে মোটামুটি যা বললি সব তোর মানে সোর্স থেকেই পেয়েছিস ওই আইডিয়া গুলো, মানে সব শুনেছিস হ্যাঁ। আর কি? একদম হুম। জেনুইন তো? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তাহলে সৌম্যই আগে বল এই মানে আমি কোশ্চেনটা বলি তাহলে। আচ্ছা, অনির্বাণ, হ্যাঁ বলবো। সময় বলুক ভালো হবে। হুম, বল বল। হুম। অনির্বাণ ভট্টাচার্যকে শোনা গেছে যে ফেডারেশন থেকে তার কর্তৃপক্ষ যে আছে ফেডারেশনে, তিনি আর কি মানে বলে দিয়েছেন যে অনির্বাণ ভট্টাচার্য যেই সিনেমার সাথে যুক্ত থাকবে সেই সিনেমার কোন রকম টেকনিশিয়ানরা কাজ করতে পারবে না, অর্থাৎ টেকনিশিয়ান সেই সিনেমাটাকে এক প্রকার বয়কট করবে। তো এটার হুম। সাথে মানে এটা কি তোর কি মনে হয়, এটা কি উচিত না অনুচিত? মানে এটা একজন অ্যাক্টর বা একজন ডিরেক্টরের ক্ষেত্রে এটা কতটা মানে নিন্দনীয় একটা ব্যাপার? দেখ, আমার মতে যে এইটা একদমই উচিত নয়, কারণ অনির্বাণ ভট্টাচার্য খুব ট্যালেন্টেড একজন অ্যাক্টর। এবং হুম। আমরা দেখেছি যে সে অ্যাক্টিং এর দিক থেকে সৌম্য বল। হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য খুব ট্যালেন্টেড একজন অ্যাক্টর, এবং তার সঙ্গে উনি একজন খুব ভালো ডিরেক্টরও। তো এবার আমরা যদি দেখি তার ডিরেকশন সে যেগুলো দিয়েছে, যতই তার অ্যাডাপ্টেশন হোক, সে কিন্তু ভালো ডিরেক্টর। কারণ বল্লভপুরের রূপকথা বা মন্দার বা তালমার রোমিও জুলিয়েট, এই সিরিজগুলো কিন্তু দর্শকদের খুব প্রশংসিত হয়েছে। এবং হুম। তারপরে আমরা তার অ্যাক্টিং এর জন্য সে সবসময় প্রশংসা পায়। মানে আজকে যদি তুই দশম অবতার বলিস, দশম অবতার প্রসেনজিৎ চ্যাটার্জি করে তার নামই আসে। তো এবং তুই হুম। দ্বিতীয় পুরুষ থেকে শুরু করে সমস্ত জায়গায়। তো আমার মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্য একদম খুব ট্যালেন্টেড একটা, তার সঙ্গে এটা করা একদম উচিত না। কারণ যদি এটা হয় তাহলে ইন্ডাস্ট্রি হয়তো একজন ভালো অ্যাক্টর বা ভালো ডিরেক্টরকে হয়তো হারাতে পারে কিছুদিনের জন্য। কারণ এটা তো তাই তো নয়, এটা কিছুদিনের জন্য হয়তো হারাতে পারে। যেটা ফাইনালি হচ্ছে না সেটা জেনে খুব ভালো লাগলো। কারণ দেবের সঙ্গে যেটা শুটিং হওয়ার কথা ছিল সেটা আবার হচ্ছে, মিটমাট হয়ে গেছে। সেটা দেখেও ভালো লাগছে। এবং অনির্বাণ ভট্টাচার্যের আপকামিং ছবি আসছে ভালো ডিরেক্টর সৌগন্ত ঘোষালের সঙ্গে পক্ষীরাজের দিন, যেটা জুনে রিলিজ হবে। তো সেই ছবিটা নিয়েও আমি 11ই জুন। এক্সাইটেড। তো সেই ছবিটাও আসছে। তো ভালোই লাগছে। মানে এইটা আমার মনে হয়নি মাঝখানে শুটিং বন্ধ করে দেওয়া উচিত ছিল, বাট এটা হয়তো রঘু ডাকাতের জন্য হয়তো অনির্বাণ ভট্টাচার্য একটা সুযোগ পেল যে আবার কাজ করা। হুম। আচ্ছা, এবার তুহিনদার কাছে যাব। তুহিনদা, এই যে ফেডারেশন একটা রুল করে দেয় যে আমরা যে টেকনিশিয়ানরা দেবো তাদেরই নিতে হবে, তুমি তোমার পছন্দ মতো টেকনিশিয়ান বা তোমার একটা গ্রুপ বানিয়ে নিতে তুমি পারবে না, বা কোনো রকম ছোটখাটো মানে এই একটা ধরো গলিতে শুটিং হবে, সেখানেও 200 জন টেকনিশিয়ান ঢুকে যায়, 200 জন লোক ঢুকে যাচ্ছে, সেটা তো একটা তার জন্য সিনেমার বাজেটটাও বেড়ে যাচ্ছে এবং তাই জন্য রিকভারটাও অত সহজে হচ্ছে না। তো কোথাও কি একটা প্রবলেম সিচুয়েশনের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে, বিশেষ করে বাংলা সিনেমার ডিরেক্টররা এবং প্রডিউসাররা। তো তুমি এই নিয়ে কি বলতে চাও, মানে তোমার কি মতামত, এইটাকে সলিউশন কিভাবে করা যেতে পারে? দেখ, অ্যাকচুয়ালিটা না, এই যে যে বডিটা আছে অ্যাকচুয়ালি ফেডারেশনের যে বডিটা, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আছে। তুই যদি সাউথের দিকেও তাকাস বা বলিউডের দিকে তাকাস, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম একটা মানে বডি থাকে যে যারা কলা কুশলী থাকে বা যারা এই টেকনিশিয়ান যারা থাকে, তারা তাদেরকে যাতে কোনো প্রডিউসার টাকা না মেরে দিয়ে যেতে পারে, এর জন্য এই বডিটাকে তৈরি করা হয়। এবার হুম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি সেই মানে প্রত্যেকটা জিনিসের যদি রাজনীতিকরণ করে দেওয়া হয়, একটা রঙের রাজনীতি লাগিয়ে সেটাকে রাজনীতিকরণ করে দেওয়া হয়, এবং সেই প্রেশারাইজ যদি করে দেওয়া হয় যে একটা ইন্ডাস্ট্রির লোকদের, যেইখানটা ইন্ডাস্ট্রি একদম ছোট,
এবং ছোট থেকেও ছোট হয়ে গেছে এখন। মানে এখন হাতে গুনবে কয়েকজনকে দেখা যাবে এরকম ছোট হয়ে গেছে ইন্ডাস্ট্রিটা। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুমি যদি এখন একটা যার খরচা করার খরচা করতে পারবে 20 টাকা, তাকে তুমি এমন লোকজন চাপিয়ে তাকে বাজেট করে দিচ্ছ 60 টাকা, এই 40 টাকা তো তার এক্সেস হয়ে যাচ্ছে, সে তো সেই খরচাটা টানতে পারছে না। যার ফলে কি হচ্ছে, নতুন প্রডিউসার আসছে না, নতুন এখানটা মানে টেকনিশিয়ান নতুন আর আসছে না, তারা অন্য জায়গায় মুভ করে যাচ্ছে, বা অ্যাক্টার্সরা যারা আছে, রাইটার্সরা যারা আছে, তারা বলিউডের দিকে শিফট করে যাচ্ছে। দেখবি বলিউডে না প্রচন্ড পরিমাণে যে কিছু কিছু সিনেমা আছে, দেখবি যে ওখানটায় মানে বাঙালি রাইটার্সরা থাকে, বাঙালি রাইটার্স টেকনিশিয়ানদের নাম দেখতে পাবে সিনেমাটা তো কিছু পুরো কিছু বাঙালি সিনেমার হবে। ক্ষেত্রে। হ্যাঁ, এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে তারা কি করছে, যে এখানটা এত ক্যাচাল ভাই, এতে ক্যাচালে থেকে লাভ নেই, তো আমি অন্য জায়গায় চলে যাই, আমি অন্য জায়গায় গিয়ে কাজ করবো। তাহলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি এমনিতেই ছোট, আরো ছোট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে দুই দিন বাদে তালা মানে বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে, গেটে তালা পড়ে যাবে, এরকম অবস্থা টালিগঞ্জের স্টুডিও গুলোতে। এবার দেখ, এখন আমি না বলে দিতে পারবো না যে এই ওয়েতে করলে হবে, ওই ওয়েতে করলে হবে। এখানটায় যদি ফেডারেশন যদি এখন সে যদি এখন ঠিকঠাক হয় ব্যাপারটা, যে হ্যাঁ ভাই, তোমার যেইটুকুনি ক্ষমতা তুমি সেইটুকুনি টেকনিশিয়ান নিয়ে কাজ করো, তোমার যদি বড় বাজেটের সিনেমা হয়, তোমার বড় টেকনিশিয়ান দরকার, তুমি বড় থেকে একটা টেকনিশিয়ানের টিম নিয়ে তুমি কাজ করো, ঠিক আছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি জোর করে যখনই চাপিয়ে দিচ্ছ, তখন তো সেটা হবে না। এবার টেকনিশিয়ান যারা হচ্ছে, যারা এই বডির কথা শুনছে এবং বডির কথা শুনে বলছে যে আমি এই পরিচালকের সাথে বা এই অভিনেতার সাথে কাজ করব না, তারাও কোথাও না কোথাও মানে বলবো যে তাদেরও কিছু করার নেই, অ্যাকচুয়ালিতে কোনো দোষ নেই। কারণ টেকনিশিয়ান যদি এখন ওদের বিরুদ্ধে হয়ে কথা বলে, বডির যে বডিটা আছে সেই বডির বিরুদ্ধে হয়ে যদি কথা বলে যে আমি আপনাদের কথা শুনবো না, আমি যেইভাবে তাদের সাথে কাজ করছিল সেইভাবেই কাজ করব, পরবর্তীকালে যদি কোনো নতুন প্রডিউসার আসে, সে যদি টাকা মেরে দেয়, তখন এই বডি এসেও হস্তক্ষেপ করবে না। বডির কথাও তাদেরকে মানতে হচ্ছে, বডি ঠিক হোক ভুল হোক যাই হোক, তাদের কথা মেনে চলতে হচ্ছে। এবার তাদেরও দোষ নেই। এবার অনেক গলদ আছে, রাজনীতিকরণ হচ্ছে জিনিসগুলোকে নিয়ে। এটা যদি এরকম চলতে থাকে, পরবর্তীকালে ওই টালিগঞ্জের প্রত্যেকটা স্টুডিওতে তালা ঝুলবে, আর কিচ্ছু হবে না, সিনেমা হওয়াও বন্ধ হয়ে যাবে। এখানটা এমনিতেও তো নতুন স্টার আর তৈরি হচ্ছে না, দেবজিৎকে ধুয়েই আমরা খেয়ে যাচ্ছি। এরকম করে চলতে গেলে পুরো ইন্ডাস্ট্রি ধসে যাবে, আর কিছু নেই। ওই 3টে প্রোডাকশন হাউস থেকেই সিনেমা আসবে, 3 থেকে 4টে, দেবের, উইন্ডোজে, এসবিএফ এর আর সুরিন্দার ফিল্মস। আর আর কোনো প্রোডাকশন হাউস করবেই না আর সিনেমা। আসবে না, আর আসবে না। নতুন প্রডিউসার তুই বলতো কটা এসছে, কটা নতুন প্রডিউসার এসছে, তারা ঠিকঠাক করে সার্ভাইভ করতে পারছে? করতে পারছে না তো। এই যে টেকনিশিয়ান এত নিয়ে কাজ করতে হবে, এত দিনের একটা বাজেট লিমিট, এমনিতেই তো বাজেট লিমিট থাকে 10 দিন 15 দিনের মধ্যে শুট করে নিতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তখন তো অসুবিধা হয়ে যাবে। এই যে আজকে কিলবিল সোসাইটি তাদের মানে 8 দিন না 10 দিনের মধ্যে সিনেমা কমপ্লিট করেছে সেই মুখার্জি। সিনেমাটা আউটপুটটা বাজে হয়েছে, যাই হয়ে যাক না কেন, কিন্তু 8-10 দিনের মধ্যে সিনেমাটা কমপ্লিট করতে হয়েছে। এইটা একটা মানে সময়ের মধ্যে তাদেরকে কাজ ডেলিভারি করতে হচ্ছে। বাজেটটা এতটাই কম হয়ে গেছে ইন্ডাস্ট্রি। আগে যেখানটায় 2008-9 সালে যেখানটায় 40 দিন 50 দিন করে শুট হতো এক একটা সিনেমা, সেখানটা এখন 9 দিন 10 দিন করে বা 15-20 দিন, ম্যাক্স টু ম্যাক্স 20 দিন যাচ্ছে। শুধু দেব এবং জিতের প্রোডাকশন, তাদের 40-50 দিনে একটা শিডিউল থাকে, তারা কত দিনের মধ্যে রেডি করে। কিন্তু বাদ বাকি প্রত্যেকটা প্রোডাকশন হাউস কিন্তু কম দিনের মধ্যে শুট করে। এটাই হচ্ছে মেন ঘটনা, যে আগে বডিকে ঠিক হতে হবে, তারপর সবকিছু ঠিক হবে। আর নতুন প্রডিউসার যতদিন না আসবে, ততদিন ইন্ডাস্ট্রি গ্রো হবে না। কারণ বলিউডকে আমরা যতই খিস্তি মানি না কেন, বলিউডে কিন্তু নতুন নতুন অনেক প্রডিউসার কিন্তু উঠে এসছে। আজকে ম্যাডকের মতন যারা ছোট একজন প্রডিউসার ছিল, একটা টাইমে ছোট বাজেটের সিনেমা করছে, তারা আজকে ছাবার মতন বড় বাজেটের বা স্ত্রী 2 এর মতন বড় বাজেটের সিনেমা মাউন্ট করছে, সেই সব সিনেমা বড় ইনকাম করতে পারছে। তখন ওয়াইআরএফ, সে হচ্ছে বলিউডের সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রডিউসার ওয়াইআরএফ, সে কংগ্রাচুলেট করছে তাদের সাকসেসের জন্য। এবার এই জিনিসটা আমাদের বাংলায় যতদিন না আসবে, ততদিন কোনো কিছু গ্রো হবে না। এটাই ছিল মেন আচ্ছা, বিষয় পুরো। লাস্ট কোয়েশ্চেন আমি একদম আসবো বিপ্লবদার কাছে, তারপর আমাদের এই পডকাস্টটা শেষ করবো। তো বিপ্লবদা, তোমার কি মনে হয় ফিউচার অফ দ্য বেঙ্গলি সিনেমা, মানে বাংলা সিনেমার ফিউচার কি ভালোর দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে, মানে এত কিছু শুনে? ফিউচারের উপর ছেড়ে দে, তারপর দেখা যাক কি হয়।
আমি কি করে বলবো বল, দেখা যাক, যা অবস্থা দেখছি খারাপ অবস্থা। হ্যাঁ, ওই ওই ওদের কথা অবস্থা যা থেকেই শুনে বলছি। বুঝলাম, মানে মানে কথা যা মানে শুনে বুঝলাম, তুহিনদা তারপর সৌম তারপরে এদের মানে ঠিকঠাক অবস্থায় নেই, বুঝেছিস? মানে কতদিন সার্ভাইভ করবে এটাই মানে বোঝার বাইরে। এটাই মনে হচ্ছে ফিউচার, মানে জিৎ আর দেবের বাইরে যে কেউ আসবে বা কোনো প্রডিউসার, এইগুলো মানে খুবই মানে চাপ আছে ফিউচার বাংলা সিনেমা। ঠিক আছে, এখানেই ভিডিওটা শেষ করছি। আর এতক্ষণ দেখার জন্য ডেফিনেটলি আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন, এবং অবশ্যই বিপ্লব রিয়াকশন, তুহিন রিভিউলজি এবং সিস্টেমেটিক সময়, এই তিনটে চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, কমেন্টে, ফার্স্ট কমেন্টে ডেফিনেটলি লিঙ্ক থাকবে তিনটে চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা আর কিরকম পডকাস্ট দেখতে চান। আমি তো ডেফিনেটলি আরো পডকাস্ট আনবো সামনের দিনে। অবশ্যই আপনারা কিরকম, আপনাদের কিরকম সাজেশন আর কি, সেইগুলো শুনলে আমাদেরও সুবিধা হয় আর কি। তো সামনের দিনে ডেফিনেটলি আবারও দেখা হবে। তো চলো, টাটা। আর তার আগে আরেকটা ছোট্ট করে কথা বলতে চাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রীতিশ আমার ছোট ভাইয়ের মতন, তারও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সে কিন্তু হুম। খুব খেটে কিন্তু ভিডিও করছে, আমরা যেরকম তিনজন খেটে নিজেদের মতন করে ভিডিও বানাচ্ছি, এবং প্রীতিশও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়। অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।